ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সরল করো দেয়া ছিল। তো সরল করো আসলে সহজ, কিন্তু আমি তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমাদের দুই ধরনের সরল করো আসতে পারে। লাইক মানে একটা হলো পুরোপুরি আমাদের ভগ্নাংশ আকারে বা পুরোপুরি আমাদের দশমিক আকারে, আরেকটা হলো দুটার মিক্সচার, দুটা মিলেমিশে আর কি। তো যোগ বিয়োগ এগুলো হচ্ছে তোমার যোগ বিয়োগের সময় জাস্ট যোগ বিয়োগে বলে থাকবে। যখন হচ্ছে আমাদেরকে একসাথে যোগ বিয়োগ বেসিক্যালি বদমাসে অ্যাপ্লাই করতে হবে, সেই ক্ষেত্রে এটাকে সরল করো আলাদা করে নাম দেওয়া থাকবে। তো সরল করো হচ্ছে এখানে আমার বলে দেওয়া আছে যে 2.5 সেকেন্ড ব্র্যাকেট 6.8 বিয়োগ 72 ভাগ 20 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 9.5 বিয়োগ 5.5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে 0.5। ঠিক আছে? তো আমি যদি এখন এটা প্রথমে তুলবো, প্রথমে কোশ্চেনটা আমি তুলবো। 2.5 আছে, 6.8 আছে, বিয়োগ 72 ভাগ 20 বিয়োগ 9.5 বিয়োগ 5.5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ 0.5। তার মানে কি আমরা জানি যে বদমাসের নিয়ম অনুযায়ী আগে আমাদের ব্র্যাকেটে যেতে হবে। ব্র্যাকেট হচ্ছে তিন ভাই, একটা হলো প্রথম ব্র্যাকেট, একটা হলো সেকেন্ড ব্র্যাকেট, একটা হলো থার্ড ব্র্যাকেট। তো তিন ভাইয়ের মধ্যে সব থেকে বড় যেটা বলতে পারি যে ফার্স্ট ব্র্যাকেট, সেটার কাজ আগে আমরা করি। যে ফার্স্ট তার কাজ আগে, যে সেকেন্ড তার কাজ পরে, যে থার্ড তারপর তার কাজ সবার শেষে। তো সেটার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনক্লুডেড হচ্ছে আমার এইটুকু। তো এইটুকু দেখতে পাচ্ছি যে 9.5 আছে আর 5.5 আছে, তার মানে আমার এটা কি দশমিক আকারে জাস্ট বিয়োগ। তো জাস্ট দেখতে পাচ্ছি 9.5 আর 5.5 এই দুটা বিয়োগ করলে হয় আমার 4। সেই ঠিক এটা আছে? অন করতে পারবো, হ্যাঁ। যে কথা বলবা সে একটু হ্যান্ডেস করবা কাইন্ডলি। ঠিক আছে? তো 4। তো 4 এটাকে আমি যদি এখন 4 চিন্তা করে আমি মাথায় রাখছি 4, কিন্তু আমার তো এখানে একটা দেখতে পাচ্ছি ভগ্নাংশ আছে, একটা আছে দশমিক আছে। তো তোমাদেরকে আমি বলছিলাম দুইটা একসাথে থাকলে হয় পুরোটাকে আমার ভগ্নাংশ করতে হবে, না হয় পুরোটাকে আমার দশমিকে করতে হবে। তো এই ক্ষেত্রে আসলে দেখতে পাচ্ছি যে 72 ভাগ 20 এটা খুব সহজেই আমরা ভাগ করতে পারি দশমিকে। আমাদের এটা 1/3 বা দশমিকটা আমাদের রিপিট হবে না, লাইক 3 3 3 6 6 6 7 7 7 এরকম হিসেবে হবে না। এটা নিশ্চয়ই একটা দশমিকের আমার শেষ আছে। ঠিক আছে? তো এটাকে এক কথায় মূলদ সংখ্যা বলতে পারি। হ্যাঁ, মূলদ এবং অমূলদ সম্পর্কে আমরা পরে জানতে পারবো, বাট মূলদ সংখ্যা আমি এক কথা বলতে পারি যে 72 ভাগ 20 আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আচ্ছা, দেখো এটাকে এখন আমি লিখতে পারি হচ্ছে 2.5 6.8 বিয়োগ। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা হচ্ছে 72 ভাগ 20 আছে, এটাকে আমি কিভাবে খুব তাড়াতাড়ি দশমিকে আনতে পারি? আমি কি 20 ভাগ 72 এটা করতে যাবো, নাকি হচ্ছে অন্য কোনো পদ্ধতি? 20 ভাগ 72 করতে গেলে দেখা যাচ্ছে যে আমার একটু সময় লাগতে পারে। কেন? কারণ আমি দেখো যেখানে 3 দিচ্ছি, 60 হচ্ছে, দেন এখানে 12 হচ্ছে, আমি একটা দশমিক আসতে হচ্ছে, তারপর আমি শূন্য দিচ্ছি, এখানে আমার 6 আসতেছে, তখন আমি বুঝতে পারতেছি এটা আনসার হচ্ছে আমার 3.6। কিন্তু আমি তোমাদেরকে আরেকটু সহজ ভাবে যদি বলি, চিন্তা করো আমি এটাকে যদি উপরে এবং নিচে 2 দিয়ে ভাগ, যদি উপরে এবং নিচে 2 দিয়ে ভাগ করি, উপরে ভাগ করলে হয় হচ্ছে 36, নিচে ভাগ করলে হয় এটা 10। তো আমরা জানি কি 36 ভাগ 10 জিনিসটা হচ্ছে 3.6 হয়। তো বুঝতে পারছো সহজ ভাবে কোনটা করা যাবে, যে 72 ভাগ 20টা করবো না 20 ভাগ 72 করতে যাবো, মানে এটা করতে যাবো। ঠিক আছে? তো ভাগ প্রক্রিয়ায় না গিয়ে আমরা যদি একটু কাটাকাটি করি, এই ক্ষেত্রে এটা বেশি তাড়াতাড়ি করতে পারবো। তো আমরা চেষ্টা করবো যেটা সবথেকে তাড়াতাড়ি করা যায় সেটাই। তো এক লাইনে দেখো আমি এটা 3.6 লিখে ফেলতেছি, তোমরা ডিরেক্ট 3.6 লিখে দিবা, এই লাইন থেকে ডিরেক্ট 3.6 লিখে দিবা। তাহলে একসাথে আমার দুইটা কাজই হয়ে যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজও হয়ে যাচ্ছে, এরপরে আমার এটা যে 3.6 হয় এটাও আমার রূপান্তর করা হয়ে যাচ্ছে। আমাদেরকে চেষ্টা করতে হবে সব থেকে কম সময়ে কম জায়গায় তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটা করতে। তো একবারই আমি দুটো করে ফেললাম। আচ্ছা, এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, দেন আমি এটাকে 0.5 লিখতেছি। আচ্ছা, আমি এটাকে রাফ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো 2.5 আছে, এখানে তো হচ্ছে 6.8 আছে, বিয়োগ হচ্ছে 3.6 আছে, এটাকে বিয়োগ 4 আছে। তো আমি যদি একটু বড় করেই করতে চাই তাহলে 6.8 বিয়োগ এটা হবে হচ্ছে 7.6। কেউ যদি পারো একবারই করতে পারো, সমস্যা নাই, এটাতে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? যদি জায়গার অভাব থাকে তাহলে আমরা এটা একবারই করবো। তো দেখো 2.5 আসলো। আচ্ছা, আরেকটা জিনিস বলি,
যোগ বিয়োগের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো যে, মনে করো আমি এখানে আহ যোগ দিলাম, ধরো, আচ্ছা এটা একটু পরে আলোচনা করি। আগে এই জিনিসটা বুঝি, আমি একটু পরে আসতেছি। মনে করো আমি এই জায়গায় পাইছি হচ্ছে 6.8 বিয়োগ 3.6। ধরো এই জায়গায় যোগ 4 আছে, আমাদের কোশ্চেনটা এরকম দেওয়া আছে। অনেকে করো কি, যে 3.6 এর সাথে 4 যোগ করে যেটা আসে, ঠিক আছে, সেখান থেকে আমরা বিয়োগ করি হলো 6 দশমিক, সেখানে 6.8 বিয়োগ 7.6 আছে। ঠিক আছে, বেসিক্যালি এটা করো হচ্ছে 6.8 বিয়োগ 7.6 হয়। বাট এই ক্ষেত্রে এটা হবে না। কেন হবে না আমি বলি। যোগ বিয়োগের ক্ষেত্রে অনেকে করে কি, এই যে এখানে বিয়োগ আছে এই জিনিসটার কাজ আগে করে। কারণ বদমাস অনুযায়ী কি হয়, বিও ডি এম এ এস আছে, এটা আগে আসতেছে, তার মানে কি যোগটা আমরা আগে করব। ঠিক আছে, যোগটা আমরা আগে করবো, বাট এখানে বিষয় আছে, যার সামনে যে চিহ্ন তার সাথে আমরা সেটা করবো। জিনিসটা মাথায় রাখবে, যার সামনে যে চিহ্ন তার সাথে আমরা সেটা করব। সো আমি বলতেছি যে এইখানে এই ম্যাথটাতে 6.8 বিয়োগ 3.6, 3.6 সামনে বিয়োগ আছে, 4-এর সামনে যোগ আছে, তো যার সামনে যেটা থাকবে, তো 6.8-এর সাথে 4 আমার যোগ হবে। 6.8-এর সামনেও যোগ আছে, 4-এর সামনে আমার যোগ আছে, তো যার সামনে যে চিহ্ন সেই চিহ্নটা তাই হবে। তো যখন আমাদের সিমিলার চিহ্ন থাকবে, মানে যোগ যোগ থাকবে, তখন সেটাও যোগ করব, এবং বিয়োগ যোগ, লাইক মনে করো 3.6 বিয়োগ 4, দুটা সেম চিহ্ন না? তো যখন সেম চিহ্ন থাকে, সেম চিহ্ন সাথে আমরা যোগ করি, লাইক এটা 7.6 হয়, এবং ওদের সামনে থাকে বিয়োগ। তো 3.6-এর সামনে বিয়োগ আছে, 4-এর সামনে বিয়োগ আছে, তো 4 আর 3.6 এখানে যোগ হবে, বাট এটার সামনে একটা বিয়োগ চিহ্ন আছে। এইখানে 6.8 এবং 4 দুটা সেম চিহ্ন আছে, তার মানে এই দুটো যোগ হবে এবং এদের সামনে একটা যোগ চিহ্ন আছে। এইটা যদি আমি আসলে করতে যেতাম, এটা তো ভুল। এটা আসলে হয়তো আমার 10.8 বিয়োগ 3.6। তো অনেকে এই জিনিসটা ভুল করে রাখো, যে 3.6 সাথে 4 আমি আগে যোগ করে ফেলি, দেন 6.8 তে বিয়োগ করি। এটা হবে না, যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটার কাজ আগে থাকবে। তো যাই হোক, এই ক্ষেত্রে আসলে কনফিউশনটা ক্রিয়েট হয়, এখানে আসলে কনফিউশনের কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, শেহরাজ মাহতাব ইমরান ভুইয়া হ্যান্ড রেজ করছো, কিছু কোশ্চেন আছে তোমার ভাইয়া? না থাকলে আমরা সামনে আগাবো। ওকে, নাই হয়তো বা। দেখো, 6.8 বিয়োগ 7.6, এটা মানে হচ্ছে আমি জানি বিয়োগ 0.8 আসতেছে। তো প্রথম দিন আমি এটা আলোচনা করছিলাম যে বিয়োগ 0.8 থাকলেও এইখানে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ছিল। আমরা জানি যখন আমরা ব্র্যাকেট তুলে দেই, তখন ব্র্যাকেটের বদলে আমরা এর নিয়ে আসি, যদি মাঝখানে কোনো চিহ্ন না থাকে। এখানে যদি যোগ বিয়োগ ভাগ চিহ্ন থাকতো তখন সেটা বসাইতাম, যেহেতু নাই, তাহলে আমি এর -0.8 লিখবো, তো এর কথাটা আসবে। তো 2.5 বিয়োগ 0.8 কিন্তু হবে না, মাঝখানে আমার এর চিহ্নটা আসবে। তো এরপরে তুমি চাইলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো, মানে যেহেতু আমাদের -0.8 আছে, এটাকে আলাদা করে রাখার জন্য এখানে ব্র্যাকেট দিতে পারো। যদি নাও দাও তাও হবে, বাট দেয়াটা বেশি ভালো, তাহলে ভুল হবে না। আচ্ছা, বিয়োগ ভাগ হচ্ছে 0.5, দেন 2.5 এর 0.8, আমরা জানি এর মানে হলো গুণ। তাহলে 2.5 এর সাথে যখন আমি 0.8 গুণ করতেছি, এটা কত হয় বলো তো দেখি, কেউ একজন। এইটা যদি তুমি এখন গুণ করতে চাও, আমি আরেকটা জিনিস বলি, এখানে যদি তুমি গুণ করতে চাও, এটাও তুমি চাইলে 25/10 গুণন -8/10 এভাবে বানাইতে পারো। কিন্তু আমরা এত কষ্ট কেন করব, আমরা হচ্ছে হ্যাঁ, -2 আসবে, সেটা সমস্যা না। আমরা 8 দিয়ে এটা নর্মালি গুণ করবো, যে 8×5 = 40, মানে 40, সাথে 4, 8×2 = 16। ঠিক আছে, আর এখানে হবে 20, তাই না? তো এখন এখানে একটা দশমিক আছে, এখানে একটা দশমিক আছে, আমরা জানি যে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে, যতগুলো অঙ্ক থাকে, সেগুলো যোগ হয় গুণের সময়। আমি তোমাদের 1.5-এ কিন্তু এটা পড়াইছি। তো দশমিকের পরে এখানে এক আছে, একটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এক আর এক যোগ করলে 2 অঙ্ক। তো 2 অঙ্ক আগে আমাদের 15 আসবে, তো এখান থেকে চিন্তা করে এই জায়গাতে শুরু হচ্ছে, তাহলে 1 2, তাহলে এখানে 2 হবে। তো এটা 2 হবে, শুধু কি 2 হবে? আমাদেরকে জাস্ট 2 হবে? আমাদের কিন্তু জাস্ট 2 হবে না, আমাদের মাথায় রাখতে হবে এখানে মাইনাস চিহ্নটা আছে, তো -2 আছে। -2 ভাগ হচ্ছে 0.5। তো এখন এটাকে তুমি চাইলে, আমি এটাকে রাফ করে দিচ্ছি, এখন চাইলে তুমি এটাকে -2 ভাগ, চাইলে তুমি এটাকে একবারই করতে পারো, ঠিক আছে, অথবা তুমি এটাকে ভাঙো এইভাবে, 1/2 -2 গুণন 2, যেটা আসলে -4 হয়। ঠিক আছে,
-4, আমাদের উত্তর হবে -4। বোঝা গেছে? তো আমার কাছে জি মনে স্যার। হয় যে 1 নাম্বারটা নিয়ে সবার কনফিউশন থাকা উচিত, 2 নাম্বারে গিয়ে কারো ওরকম কোনো কনফিউশন থাকা উচিত না। এটা অনেক সহজ। একটা জাস্ট জায়গায় গিয়ে একটু কনফিউশন তৈরি হইতে পারে। আব্দুল্লাহ আল নূর, একটু ভাই মিউট করো। হ্যাঁ। ওকে, দেখো, একটা জায়গায় গিয়ে কনফিউশন হচ্ছে, এটা আমি বেশি আলোচনা করবো না, সিম্পল। এটা দেখো যে এখানে 2 সমস্ত 1/2 আছে, 2 সমস্ত 1/2 আর 1.25, এইটাকে সহজে সহজে কিভাবে আমাদের দশমিকে নিয়ে যায় এটা একটু আমি ডিসকাস করি। দেখো, 2 দশমিক, মানে সরি, 2 সমস্ত 1/2, এটাকে আমরা লিখতে পারি 2.5। কেন? কারণ 2 সমস্ত 1/2 মানে আমি জানি 2 যোগ 1/2। তো 2 আছে, আর 1/2 মানে আমি জানি 0.5, তাহলে 2 যোগ 0.5 মানে হলো 2.5। তো এটাকে আমরা একবারে 2.5 বানাই ফেলবো। ঠিক আছে, তো 2.5 আসতেছে, 1.25 আসছে, এটা যদি যোগ করে তাহলে 3.75 হবে। সেটা থেকে 4.8 যদি আমি বিয়োগ করি তাহলে 1.505 হবে। সেই 1.05-এর সাথে আমার এই যে 8/5 আছে, সেটা 1.05 তুমি 105/100 করতে পারো, গুণন 8/5 করতে পারো, এটাও করতে পারো। অথবা কেউ যদি 1.05-এর সাথে গুণ করে 8/5, যেটা আমরা যদি ভাগ করি, ভাগ করার পর যেটা আসতেছে সেটা যদি করি তাও হবে, এটা হচ্ছে 1.6, এটাও করতে পারি। ঠিক আছে, তো আমার এখানে কোনো, আমার মনে হয় যে কোনো কনফিউশন নাই। আর দেখো যে 3.6 ভাগ 0.9 দিছি আমি, এটা যদি এখন আমরা কাটাকাটি করি দেখতে পাচ্ছি যে 4 হয়। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, যে তোমাদের ক্যালকুলেটরের বিষয়, যে ক্যালকুলেটর ইউজ করতে দিবে কি দিবে না, এটা নিয়ে সবার কনফিউশন থাকে, ইভেন আমিও কনফিউজ। কেন কনফিউজ সেটা একটু বলি। যারা আসলে প্রশ্ন নেয় একদম সার্কুলার না দেওয়া পর্যন্ত আসলে আমরা জানতে পারি না, এটা আমি অলরেডি আগেও বলছি, আবারও বলতেছি, যে ক্যালকুলেটর নিয়ে হচ্ছে কনফিউশন এটা আছে, যে সার্কুলার না দেওয়া পর্যন্ত আসলে জানা যায় না যে ক্যালকুলেটর ইউজ করতে পারবো কি পারবো না। ঠিক আছে, তো এখন আমরা চেষ্টা করবো যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ গুলো করার জন্য। ঠিক আছে, যখন আমাদের সার্কুলার দিবে তখন তো ওখানে বলে দেওয়া থাকবে যে ক্যালকুলেটর ইউজ করতে পারবা কি পারবা না। তো তখন আমরা জানতে পারবো যে ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি আমরা। ওকে, তো ক্যালকুলেটর ইয়েস যখন স্যার। ইউজ করার কথা বলবে তখন হাতে আমাদের 1 মাস থাকবে, বা ধরলাম যে 1.5 মাস, আর খুব বেশি হলে 2 মাস আসলে থাকা পসিবল না, ধরলাম যে 1 মাস আছে। ঠিক আছে, কমপক্ষে 1 মাস থাকে অ্যাটলিস্ট ইনশাল্লাহ। তো 1 মাস আগেও যদি আমরা জানতে পারি আমরা ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু 1 মাস আগে যদি আমি জানতে পারি যে ক্যালকুলেটর ব্যবহার করা যাচ্ছে না, এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করাতে অভ্যস্ত, তখন দেখা যাবে যে কষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, তাড়াতাড়ি ক্যালকুলেশন আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর তাড়াতাড়ি টিপতে পারবো, বা তাড়াতাড়ি মুখে মুখে ক্যালকুলেশন বা খাতায় ক্যালকুলেশন করতে কিন্তু শিখতে ভালোই সময় লাগে। তো এখনই সময় বলতেছি যে চেষ্টা করবা মুখে মুখে করা, হাতে হাতে করা। ক্যালকুলেটরের ব্যবহার ইভেন তোমাদের ইনশাল্লাহ কোশ্চেন গুলো ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা, এরকম কোশ্চেনে দেওয়া হবে। যেমন আমি এই কোশ্চেনটাই দেখো, যে আমি এই যে কারাগারিটা দিচ্ছি, স্যার ষোলো দশমিক সার্কুলার নয় কবে দিতে পারে? আচ্ছা, প্রশ্ন সবার নিব, হ্যান্ডেস করে রাখো, আমি পরে নিচ্ছি। 3.6 এবং 0.9, দেখো এটা কাটাকাটি করতে গেলে ইজিলি 4 দিয়ে কাটা যাচ্ছে। কেন? 9 দিয়ে 36, মানে 9×4 = 36 হয়, এটা আমি বুঝতে পারছি। তো তোমাদেরকে যখন ক্যালকুলেটর ছাড়া দিবে কোশ্চেন এরকমই হবে। ঠিক আছে, এবার যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তখন একটু টাফ হতে পারে, দেখা গেল যে 3.6 এর জায়গায় অন্য একটা দিল যেটা আসলে দশমিক আসছে, সেই দশমিকটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা। তো এখন পর্যন্ত সবাই ক্যালকুলেটর ছাড়াই করব। ক্যালকুলেটর আসলে আমরা ক্যালকুলেটর, মানে যদি ইউজ করতে দেয় তখন আমরা ক্যালকুলেটর দিয়েই শিখবো, আপাতত সবাই ক্যালকুলেটর ছাড়া শিখি। ঠিক আছে, এই জন্য আমি আসলে মুখে মুখে করা যায় কিভাবে, বা শর্টকাট পদ্ধতিতে, যেমন এটা দেখো যে 2 সমস্ত 1/2, এটা তো ক্যালকুলেটরে দিলে একবারই আসতেছে 2.5, কিন্তু মুখে মুখে সহজভাবে কিভাবে করা যায় 2.5 সেটা আমি শিখাই দিলাম। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি একটু সবার কোশ্চেন নিব। সেটা হলো যে শাহী মজুমদার, কোনো কোশ্চেন আছে? তাড়াতাড়ি শেষ করি আমরা কোশ্চেন গুলো। শাহী মজুমদার। আচ্ছা, স্যার, দ্বিতীয় নাম্বার প্রশ্নটা একটু বুঝিয়ে দিলে, সরল করা এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো, এটা কম পুরোটাই বুঝে বুঝছি। বুঝিয়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো তাসির? আর আপনি লাস্টে -2 গুণ 2 দিলেন, এটা আবার বুঝাই দেন, আমি বুঝি নাই। আচ্ছা, -2 গুণন 2, আচ্ছা এটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। দেখো, এটা কিন্তু এতদিনে কিন্তু শেখা উচিত ছিল। দেখো যে -2 ভাগ 1/2 থাকে, আমরা যখন ভাগ করি ভাগটা হচ্ছে গুণ হয়ে যায়, ভাগটা হয়ে যায় গুণ, এবং ভগ্নাংশ যেটার হর থাকে সেটা লব হয়ে যায়, লব থাকে সেটা হর হয়ে যায়, পরের যে ভগ্নাংশ হয়ে থাকে। তো এটা আছে 1/2, যদি আমি গুণ করি এটা হয়ে যাবে 2/1। আমরা 2/1 এর নিচে এক যখন থাকে সেই একটা লিখি না, তো এই কারণে জাস্ট 1/2 লিখছি। বুঝতে পারছো তাসিন? জি স্যার।
আচ্ছা, এটা কিন্তু খুব সহজ ছিল। আচ্ছা, ঠিক আছে, আরেকজন বলেছো যে স্যার দ্বিতীয় সরলটা যদি বুঝে দেওয়া হয় তাহলে ভালো হয়। আচ্ছা দেখো যে 4.8 আছে, বিয়োগ 2/1/2 যোগ 1.25 গুণন 8/5 যোগ 3.6 ভাগ 0.9। এইটা খুব কম সময়ে তাড়াতাড়ি করার সহজ পদ্ধতিটা দেখো যে এখানে 4.8 আছে, বিয়োগ আমি এটা বলছি যে 2/1/2 কে আমরা লিখবো হলো 2.5 যোগ 1.25 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট গুণন 8/5 কে আমরা ভগ্নাংশতে নিব, সেটা হলো 1.6 যোগ 3.6 ভাগ হচ্ছে 0.9 আছে, এটাকে আমি লিখবো 4। বুঝা গেছে? এরপরে আসো সেকেন্ড ব্র্যাকেট 4.8 বিয়োগ 2.5 আর 1.25 যোগ করলে হয় আমার হচ্ছে 3.75। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট জি থাকতেছে, স্যার। এটা হচ্ছে 1.6 হবে যোগ 4 হবে। তো 4.8 এর সাথে যখন আমি 3.75 বিয়োগ করব, আমি জানি যে 4.8 শূন্য থেকে, তো 80 বিয়োগ 75 মানে হলো 0.5 বা 5, তাহলে এটা আমি একবারই বলতে পারি 1.05 থাকতেছে, যার সাথে গুণ থাকবে 1.6 যোগ 4। তো এই ক্ষেত্রে এখন আমাদের আসবে বদমাসের নিয়ম। আমি জানি যে আমাদের গুণ হয়ে গেছে 1.05 এর সাথে আমি হচ্ছে 1.6 গুণ করব, যেটা আসবে হচ্ছে আমার 1.68, যার সাথে আমি যোগ করব 4, 4 যোগ করলে হয় হচ্ছে 5.68, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, জি তো স্যার। ইজি, ইজি কোশ্চেন। আচ্ছা, এরপরে এখন আমরা আমাদের মেইন পড়াতে আসি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই যে 16 নাম্বার মানে 2.1 পর্যন্ত শিখেছিলাম। তো এখন আমরা অনুপাত ও শতকরার সম্পর্ক পড়বো। আর ক্লাস 7 এর বইয়ের আমি হচ্ছে তোমাদেরকে কিভাবে পুত্র পিতা বা হচ্ছে আরেকটা এখানে একটা জিনিস ছিল যে হচ্ছে আরিক শারুক মারুক, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি শুরু করব হচ্ছে প্রথমেই যে ধারাবাহিক অনুপাত থেকে। ঠিক আছে, ধারাবাহিক অনুপাত থেকে, ধারাবাহিক অনুপাত এবং আমাদের এই যে যেটা অনুপাত, যে পিতা পুত্র দাদা যে অনুপাত, অনেকটা সেম, বাট একটু পার্থক্য আছে। কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে যখন আমরা এই যে আরিক শাহরুখ এদের ওজনের অনুপাত এবং আরিক মারুফ এদের ওজনের অনুপাত থেকে সবার একটা ওজনের অনুপাত বের করতেছিলাম, তখন আমরা কমন জিনিস আনছিলাম যে আরিক আছে দু জায়গায় কমন। দ্যাটস ওয়াই আমি আরিকেরটা যে আরিকের যে আমার রাশিটা আছে সেই রাশি দিয়ে আরেকটা আরেকটা অনুপাতের রাশিগুলো দিয়ে গুণ করতেছিলাম। সেটা প্রথম রাশি, প্রথম অনুপাতের ক্ষেত্রে দ্বিতীয় অনুপাতের রাশি দিয়ে গুণ করতেছিলাম, আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতের রাশি দিয়ে গুণ করতেছিলাম। বাট যখন আমাদেরকে পার্টিকুলার, সরি এটা না, পার্টিকুলারলি বলে দেওয়া থাকবে যে ধারাবাহিক অনুপাত, পার্টিকুলারলি বলে দেওয়া থাকবে ধারাবাহিক অনুপাত, ওই ক্ষেত্রে আমাদের তো এখানে আলাদা করে নাম দেয়া নাই, বা আলাদা করে কোনো কিছু ABC বলে দেওয়া নাই, বা ক খ গ বলে দেওয়া নাই। যখন আমাদের জাস্ট সংখ্যা দেওয়া থাকবে বা রাশি এরকম অনুপাত দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদের যখন ধারাবাহিক অনুপাত বলা হবে, তখন আমরা লিখবো প্রথম অনুপাত সমান সমান যে অনুপাত দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে কাজ থাকবে হচ্ছে দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি বা পূর্ব রাশি দিয়ে প্রথম অনুপাতের দুইটা রাশিকে গুণ করা। দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দিয়ে প্রথম অনুপাতের দুইটা রাশিকে গুণ করা, যে 7:5 কে আমরা লিখতে পারি 7/5, যা হচ্ছে আমরা 8 দিয়ে গুণ করতেছি। দেখো 7 × 8 56/40, 5 × 8 যদি করি তাহলে 40, সেটাকে আমরা 56/40 লিখতে পারি। আচ্ছা গেল। এখন 8:9 আছে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা করব হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে গুণ, যে 8:9 দিয়ে 8:9 কে আমরা 8 × 5 9 × 5 করবো, করার পরে 40, 40/45। তো এখানে দেখো 56:40, আর এখানে 40:45 আছে, তাহলে 56:40:45 হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের মোটামুটি ধারাবাহিক অনুপাতের আলোচনা। এখন আমরা একটু আলোচনা করব হলো আর সমানুপাত নিয়ে। হ্যাঁ বলো। এই যে এই উদাহরণ একটা একটু বুঝিনি, একটু বুঝাই দিলে আর একটু মানে ইয়ে আচ্ছা হতো। দেখো, দেখো 7.5 এবং 8, 7.5 করছি, সরি, 7:5 আর 8:9, এই দুটা আমাদেরকে দুটো অনুপাত দেয়া আছে, আমাকে বলে দেওয়া আছে ধারাবাহিক অনুপাত সম্পর্কে প্রকাশ, মানে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে। তো ধারাবাহিক অনুপাতে যখন আমরা প্রকাশ করতে যাব 7:5 8:9, এইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে 7:5 যে প্রথম অনুপাত, এই প্রথম অনুপাতকে আমরা গুণ করবো হলো দ্বিতীয় অনুপাতের
প্রথম রাশি বা পূর্ব রাশি দিয়ে। 7:5 কে আমরা গুণ করতেছি 7 গুণ 8 ভাগ 5 গুণ 8, যেটা হচ্ছে 56 ভাগ 40। সেটা হলো 56:40 পাচ্ছি। এখন দ্বিতীয় অনুপাত যেটা আছে 8:9, এই 8:9 কে আমরা গুণ করবো হলো প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে। তো 8:9 কে আমরা গুণ করতেছি 8 গুণন 5, 9 গুণন 5, এটা আসতেছে 40:45। তো 56:40 আর 40:45 দুটাকে যদি আমরা একসাথে করতে পারি, এটা আছে দুই জায়গায় 40 আছে। তো 40 দুই জায়গায় আছে, তো আমি একবার লিখবো 56:40:45। ঠিক আছে। আচ্ছা, সমানুপাতটা আবার কি? তো সমানুপাত আমি প্রথম দিনে আলোচনা করছি যে সমান অনুপাত। সমানুপাত মানে হচ্ছে সমান অনুপাত, বা যখন আমরা সন্ধি বিচ্ছেদ করতেছিলাম সেটা আবার কিন্তু সমযোগ অনুপাত। সম মানে আহ, সম মানে হচ্ছে সমান। ঠিক আছে, তো আলটিমেটলি আসলে সমান অনুপাতের কথা বলা হচ্ছে, সমান অনুপাত। তো এই বিষয়ে হচ্ছে আমি যেটা বলতেছিলাম, ধরো আমাদের একটা ভগ্নাংশ আছে 2/5, যেটাকে আমরা কিন্তু আবার লিখতেও পারি। যদি উপরে 2 দিয়ে গুণ করি সেটাকে আমি লিখতে পারি 4, নিচে যদি 2 দিয়ে গুণ করি সেটাকে আমি 10। তো এই দুটো আমরা জানি যে একই ভগ্নাংশ, সমভগ্নাংশ আমি বলতে পারি। সো 2/5 কে আমরা 2:5 লিখতে পারি, আবার 4/10 কে আমরা 4:10 বলতে পারি। তো এটাও একটা অনুপাত, এটাও একটা অনুপাত। তো এই দুটাই কিন্তু আবার সমান, তাহলে আমরা এটা বলতে পারি সম অনুপাত। তো এটাই বলছে যে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি 2 ইস্টু দ্বিতীয় রাশি 5। তো প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান সমান হবে হচ্ছে আমরা তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। তো এইটাকে বলা হচ্ছে সমানুপাত। তো এখন মনে করো, ধরো আমি বলতেছি যে একটা আছে সমানুপাত, কোনো কিছু একটা বিষয় বলে দেওয়া আছে। এখন মনে করো তোমাকে বললো যে সমানুপাতের আমি এই রাশি থেকে বাদ রাখতেছি, যে তোমার দ্বিতীয় রাশির মান নির্ণয় করতে বলছে। তো আমি এটাকে ক ধরলাম। তো সিম্পলি ক ধরো যে 2 ভাগ ক সমান সমান 4/10। তো এখন যদি আমরা বজ্র গুণন করি তাহলে কি পাই? এটার সাথে 4-এর সাথে ক গুণ, 2-এর সাথে 10 গুণ। এখন যদি আমি ক নির্ণয় করতে চাই তাহলে 2 গুণন 10/4। তো এটাকে কাটাকাটি করলে আসলে আমি 5ই পাই। তো আমরা একটু আগে দেখো 5 পাইছিলাম, সেই 5ই পাচ্ছি, তাহলে 2:5। তো যখন কোনো কিছু বলে দেওয়া থাকবে যে এটা হচ্ছে সমানুপাতিক, তাহলে আমরা হয় প্রথম রাশি অথবা দেখা গেল দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, যে কোনো একটা রাশি বের করতে বললো। তো আমরা ইনশাল্লাহ বের করতে হবে। এখানে প্রান্তীয় রাশি, মধ্য রাশি এগুলো আসলে ইজি। মধ্য রাশি মানে মাঝখানে রাশি, আর প্রান্ত রাশি মানে হচ্ছে দুই প্রান্তের রাশির কথা বলা হচ্ছে। এগুলো নিয়ে খুব বেশি কঠিন কিছু না। তো এই যে ত্রৈরাশিক এই ফর্মুলাটা মুখস্থ রাখার দরকার নাই। আমি বলবো যে ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, তোমাকে বলে দেওয়া থাকলো যে একটা সমানুপাতের দ্বিতীয় রাশি তুমি জানো না, বাকি দুটো রাশির মান দেওয়া আছে। যেমন এটাই দেখো যে 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ মানে 4 নাম্বারটা বের করতে বলছে, আমি ডিরেক্ট ক ধরবো, এই ফর্মুলার কোনো দরকার নেই। তো প্রথম রাশি যেহেতু 3, দ্বিতীয় রাশি যেহেতু 6, তাহলে আমি এটা লিখতে পারি 3:6। আবার তৃতীয় রাশি যেহেতু 7, চতুর্থ রাশি নির্ণয় করতে বলা হচ্ছে, সেটা আমি ধরলাম ক। আমি জাস্ট ক এর মানটা নির্ণয় করে ফেলবো, শেষ। সিম্পল। এত ফর্মুলা আমার মনে রাখার কোনো দরকার নাই, আমি তোমাদেরকে এটা জাস্ট সহজ করে মনে রাখার জন্য শিখাই দিলাম। তাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? মানে এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, খুব বেশি এটা নিয়ে আসে না। আর যদি এসে থাকে আমরা জাস্ট বেসিকটা শিখে ফেললাম, ওকে। আচ্ছা, এরপরে ওইভাবেই আর কি তৃতীয় রাশি নির্ণয় করতে বলছে। তো দেখা গেল যে প্রথম রাশি এটা, তৃতীয় রাশি এটা, তাহলে চতুর্থ রাশি এটা। তো যখন আমাকে যে রাশিটা নির্ণয় করতে বলা হবে, সেই রাশিটা যখন আমাকে মনে করো এখানে 14 দেওয়া আছে, তার মানে অবশ্যই 8 আছে, 7 আছে, 14 দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে বলছে তৃতীয় রাশি। তাহলে 14টা কি হবে? আমার চতুর্থ রাশি কিন্তু। এখন তোমাকে দেওয়া থাকলো যে 8, 7, 14, তোমাকে নির্ণয় করতে বলছে দ্বিতীয় রাশি। তাহলে 8 হবে আমার প্রথম রাশি, 7 হবে তোমার তৃতীয় রাশি, 14 হবে তোমার চতুর্থ রাশি। তো যেটা নির্ণয় করতে বলবে তাহলে বুঝে ফেলবা, সেই অনুযায়ী আমার পরেরটা সিরিয়ালি আমি ধরে ফেলবো। আচ্ছা, ক্রমিক অনুপাত সম্পর্কে আসলে ওরকম আসে না, সেটা নিয়ে আলোচনা করার দরকার নাই। আচ্ছা, এখন দেখো যে অনুপাতের সাহায্যে আমরা সহজে কিভাবে অঙ্কগুলো করতে পারি, ঐকিক নিয়মের অঙ্কগুলো। ঐকিক নিয়ম আমাদের ক্লাস 6 এর বইয়ে 2.3-এ আছে, বাট আমরা এখন এইখানে শিখে ফেলবো যাতে ওইখানে গিয়ে আমাদের খুব সহজে আমরা করতে পারি। ঠিক আছে, তো দেখো যে 5টি খেলার দাম 200 টাকা হলে 7টি খেলার দাম কত? নর্মালি তো আমরা এটা ঐকিক নিয়ম দিয়ে করতাম, তাই না? এটা তো আমরা ঐকিক নিয়ম দিয়ে করতাম, কিন্তু ধরো আমি এই ম্যাথটা আরো সহজ ভাবে করতে চাই। দেখো আমি যদি বলি যে উদাহরণ যেহেতু 5 আছে, আমি যদি বলি যে ধরি 7টি খাতার দাম ক টাকা, যদি আমি এটা বলি ধরো, তাহলে চিন্তা করো যে 5টি খাতার দাম আর 7টি খাতার দাম, তাহলে এখানে 500 একটা সংখ্যা, 7ও একটা সংখ্যা। তাহলে 5 এবং 7
এই দুটো সমজাতীয় না? সমজাতীয় মানে বুঝি আমরা, যেমন দৈর্ঘ্য কিন্তু 5 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, মিটার মিটার হলো সেম একক, তার মানে কি এরা সমজাতীয়। তাহলে এদের কিন্তু আমরা অনুপাত করতে পারতেছিলাম 5:7। সেম, 5টি খাতা এটা একটা সংখ্যা, 60টি খাতা এটা একটা সংখ্যা, তাহলে এদের অনুপাত আমরা করতে পারবো না? সংখ্যার অনুপাত করতে পারি না আমরা? সেটাই করব। তাহলে আমি বলতে পারি যে 5:7 এটা হলো সংখ্যার অনুপাত। এখন আমরা অনুপাতের ক্ষেত্রে যখন কোনো সমান সমান কিছু দিই, আমরা পড়ে আসছি যে যার সাথে যেটা যায় সেটা করি। যেমন আমরা যদি একটু এখানে আসি, যে ধরো পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো 14:3, এই ক্ষেত্রে পিতার বয়সের সাথে যাচ্ছিল আমার 14, পুত্রের সাথে যাচ্ছিল আমার 3। সো পিতা যেহেতু ফার্স্টে আছে, 14 আমার ফার্স্টে আছে, তাহলে পিতা আর 14 একই জিনিস। সেম আমরা যখন এই অঙ্কটাতে আসছি যে 5টি খাতার দাম, তো 5টা হচ্ছে সংখ্যা, তো খাতার দাম হলো 200 টাকা, তাহলে আমি এখানে 200 টাকা লিখবো। তাহলে 60টি খাতার দাম কত এটাই আমরা বের করতে যাচ্ছিলাম, সেটা আমরা ক ধরছি, তাহলে আমরা এখানে ক লিখবো। ঠিক আছে, তাহলে এখন দেখো 5/7 200 ভাগ ক। এখন আমি যদি এটা ক এর মান নির্ণয় করতে যাই, বজ্র গুণন করলেই হয়ে যায় ক গুণন কি, আর 7 গুণন 200, তাহলে 7 গুণন 200 লিখলাম। এখানে তো ক গুণন 5 হতো, যেটাকে আসলে 5ক লিখতে পারতাম, সেই 5 এবার নিচে চলে আসছে এই পাশে, সেটাকে আমি এখানে 5 লিখতে পারছি। সো 5 দিয়ে যখন আমি এই 200কে ভাগ করতেছি কত হয় আমার 40 হয়, তাহলে 7 আর 40 গুণ করলে হয় 280। এখন ক এর মান তো আমি নির্ণয় করলাম হলো 280, কিন্তু আমার তো আসলে দাম কত, তো আমি একবারে উত্তর লিখতে পারি 280 টাকা, এখানে আমি উত্তর লিখতে পারবো এইভাবে যে 280 টাকা, অথবা লিখবো যে 60টি খাতার দাম 280 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি এটা মৌখিক নিয়মে করতাম, এই জিনিসটা মাথায় রাখো, আমি যে জিনিসটা লাল কালি দিয়ে দাগায় রাখলাম, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো, সেট করে রাখো। 7 গুণন 200 ভাগ 5। এখন আমি একটু ঐকিক নিয়মে করি, দেখো ঐকিক নিয়মে আমি লিখতে পারি যে 5টি খাতার দাম কত দেওয়া ছিল, 200 টাকা। একটি খাতার দাম 200 ভাগ 5 টাকা, তাহলে 60টি খাতার দাম 200 গুণন 7 ভাগ 5 টাকা। সো এখন আমি যে জিনিসটা লাল কালি করতেছি, দেখো যে 200 গুণন 7 ভাগ 5, আগে যে লাল কালিটা করছিলাম 7 গুণন 200 ভাগ 5, বেসিক্যালি 200 গুণন 7 আর 7 গুণন 200 একই জিনিস। তো 7 গুণন 200 ভাগ 5, 200 গুণন 7 ভাগ 5, জিনিসটা দেখো শেষ পর্যন্ত একই আছে, কিন্তু এক্সট্রা করে এই যে 5টি খাতার দাম 200 টাকা, একটি খাতার দাম এত টাকা, এই যে এক্সট্রা জিনিসগুলো যেগুলো লিখতেছিলাম, এগুলো আমার আর আলাদা করে লিখতে হচ্ছে না। দেখো এটা আমি খুব তাড়াতাড়ি করতে পারতেছি। তো আলটিমেটলি দুই ভাবে করলে কিন্তু আলটিমেটলি আমার আনসারটা 280 থাকতেছে। বুঝতে পারছো? তো তুমি যদি করো ঐকিক নিয়মে, তুমি যদি করো এই যে ক ধরে, এরা আবার অন্যভাবে করতেছে 60 তার দাম এই সেই, আমি একবারে যদি ধরি করি তাহলে আরো তাড়াতাড়ি করতে পারবো। তো তোমরা যেভাবে করতে চাও সেভাবেই করতে পারবা, বাট যেটা সহজ মনে হবে তোমার কাছে সেটাই করবা, ঠিক আছে, তাড়াতাড়ি করতে পারার জন্য। আচ্ছা, তো দেখো এখানে বলছে যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জন জনের কাজটি কতদিনে করতে পারবে। তো এগুলো মোটামুটি আমাদের ঐকিক নিয়মেই করার নিয়ম, কিন্তু খেয়াল করে দেখো যে 12 জন বলে দেওয়া আছে, 18 জন বলে দেওয়া আছে। তো দুটো সমজাতীয় মানুষ, দুটো সমজাত, জাত সেম, তো 12:18 লিখতে পারি। তো ওদের জন্য লাগতেছে 9 দিন, খেয়াল করে দেখো 12 জনের জন্য লাগতেছে 9 দিন, আবার 18 জনের জন্য আমাকে নির্ণয় করতে বলছে। তো এটা আমি কি ইজিলি নির্ণয় করতে পারবো না? ঠিক আছে। আচ্ছা, তানজিলা সুলতানা, তানজিলা- আচ্ছা কোনটা বুঝতে পারো নাই? এই যে 5টি খাতার দাম। আচ্ছা, আরেকটা উদাহরণ লাগবে তোমার? ওকে, ধরো আমি বলতেছি যে আহ 10টি আহ কলমের দাম, ঠিক আছে, 10টি কলমের দাম ধরো যে আমি বলতেছি যে 40 টাকা। ঠিক আছে, এখন তোমাকে বলো 3টি কলমের দাম কত। তো এটা আমি মুখে মুখে করতে পারি যে 10টি কলমের দাম যদি 40 টাকা হয়, একটি কলমের দাম 4 টাকা, তাহলে তিনটি কলমের দাম হবে এরকম 4 গুণন 3 12 টাকা, এটা তো মুখে করার বিষয়। বাট আমি সহজ উদাহরণটা দিলাম কেন, বোঝার জন্য। তো দেখো 10টি কলম এটা হলো একটা সংখ্যা, আবার 3টি কলম এটা একটা সংখ্যা, আমরা জানি কি সমজাতীয়, তোমাদেরকে যদি একটু আমি দেখাই,
অনুপাতের সংজ্ঞায় আসো, যে দুইটি সমজাতীয় রাশি, দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, সেই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। হ্যাঁ, তো সমজাতীয় কথাটা বলে দেওয়া আছে। সমজাতীয় মানে কি, যে দৈর্ঘ্য প্রস্থ এরা সমজাতীয়, ঠিক আছে। তারপরে মনে করো যে দুইটা বস্তুর, আমি যখন বলবো ক্ষেত্রফল, এরা সমজাতীয়। দুইটা জিনিস, সেটা সমজাতীয়। তো এই ক্ষেত্রে 10টি কলম, মানে কলমের কথাই বলা হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো 10টি কলম আর 3টি খাতা, কলম আর খাতা কি আমার একই জিনিস? একই জিনিস কিন্তু না, জাতীয় সেম, মানে সমজাতীয় না এক কথায়। তো 10টি কলম, এখানেও কলম এখানেও কলম, তো 10টি আর 3টি, আমি এটাকে শতকরা লিখতে পারি, 10টি ইস্টু মানে 10:3 লিখতে পারি। আবার 40 টাকার কথা বলা হচ্ছে, 40 টাকা আছে আর এটার দামও আমার টাকাতেই করতে পারবো, তাহলে আমি এটা লিখতে পারি 40:ক, আমি ক ধরে নিচ্ছি। তাহলে এটাকে কি লিখতে পারি, 10/3 আর 40/ক। তাহলে আমি এখন যদি ক এর মান নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, 3-এর সাথে 40 গুণ, ভাগ 10, 10 দিয়ে 40 কারো 4 হয়, তাহলে 4×3 হয় 12। বুঝতে পারছো তানজিলা? আচ্ছা, আহ যাদের যাদের কোশ্চেন থাকবে, মনে করো যে রিপিট করতে হবে, এই রেকর্ডেড ক্লাস তো পাচ্ছই, ঠিক আছে। যদি মনে হয় যে রেকর্ডেড মানে বুঝতে পারি নাই আমি জিনিসটা, রেকর্ডেড ক্লাস দেখলে ইনশাল্লাহ আমার মনে হয় যে সবাই বুঝতে পারবা। যদি মনে করো যে বুঝতে পারতেছি না, 2বার করে দেখবা, 3বার করে দেখবা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু নেক্সটটাতে আসি। আচ্ছা, আহ আমাদের হচ্ছে এখানে এইভাবে পরেরটা আমরা করতে পারছি সমানুপাতিক ভাগ। এখানে খেয়াল করতে হবে, যে মনে করি 500 টাকা 3:2 অনুপাতে বন্টন করতে হবে, এগুলো তো আমরা অলরেডি করে আসছি, তো এইটা নিয়ে আমরা আর বেশিক্ষণ আগায় মানে থাকলাম না, আমরা সামনে আসি। বলছে 20 মিটার কাপড়কে 3 ভাই বোন অমিত, সুমিত ও চৈতির মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের অনুপাত কত? আচ্ছা, আমাদের এই যে আমাদের যখন ম্যাথ ছিল, এখানে আসি, যে 500 টাকা দুইজন শ্রমিকের মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে সেম, যে 20 মিটার কাপড়কে 3 ভাই বোনের মধ্যে ভাগ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে অনুপাতের রাশিগুলো যোগ করছিলাম না, যে 2+3 = 5। তাহলে প্রথম শ্রমিক পাবে হলো 500 × 2/5 অংশ। সেম আমাদের এইখানেও দেখো তাই করতে হচ্ছে, যে অনুপাতে যে রাশিগুলো আছে সেগুলো যোগ করতে হচ্ছে। তাহলে অমিত যেহেতু প্রথমে আছে, তাহলে অমিতেরটা বের করতে যাচ্ছি। তো অমিতের বের করতে গেলে আমাদের মোটটা দেয়া আছে 20 মিটার, তাহলে 20 মিটারের অমিতের সাথে যাচ্ছে আমার 5, সেই 5 দিচ্ছি আমি উপরে, এবং এদের যোগফল, রাশিগুলোর যোগফল হলো 10, সেই 10 দিচ্ছি নিচে। তো মোটামুটি প্রথমে আমরা যে দুইটা অনুপাতের মানে দুইটা রাশির অনুপাতের ক্ষেত্রে যেভাবে করছি, 3টা রাশি বলো, 4টা রাশি বলো, 5টা রাশি বলো, যেই রকম ভাবে আমরা দুইটা রাশির অনুপাতে করছি, সেম ভাবে আমাদের 3টা রাশির অনুপাতেও করতেই হবে। বুঝা গেছে? আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করে রাখছো। মুনিফ। স্যার এই যে যেমন অনুপাতের সংখ্যা এরকম সংখ্যা কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ক্যালকুলাস ভর্তি পরীক্ষা? আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি, দেন হচ্ছে তোমাদেরকে ডেমো ক্লাসেও বলছি, সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবা, এবং এদের একক নাই কেন এটাও মনে রাখবা। পরীক্ষা আসে, কম মার্কের জন্য আসবে, শর্ট কোশ্চেন। বুঝা গেছে? জুলকার নাই? জি স্যার। সম সমানুপাত আর সমতুল অনুপাত কি এক? হ্যাঁ, বলতে পারো। সমতুল মানে কি, তুলনা করতেছো তুমি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এস এম মুহতাসিম। স্যার ওটা যদি বীজগণিতীয় যদি হ্যাঁ, দিয়ে আমি দেয়। আসতেছিলাম, মানে এটা যদি বীজগণিত দিয়ে করি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আমি এটা আসবো, সমস্যা নেই, এটা আসতেছি আমি। আচ্ছা, নহিন। স্যার এখানে অঙ্ক তো বলা 500 টাকা দুজন শ্রমিকের মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে, তো আমি হ্যাঁ, অনুপাতগুলো যোগ না করে 2x আর 3x ধরতে পারবো না? নহিন, তুমি লাস্ট ক্লাস করছো আমার? জি স্যার, বুঝি নাই। বললাম তুমি আমার লাস্ট দুটা ক্লাস করছিলা, জি স্যার, করছিলাম। ওখানে আমি কি 2 ক 3 ক দিয়ে বুঝাইছিলাম? জি স্যার, বুঝাইছিলেন। তাহলে ওখানে কি তোমার উত্তর পাইছিলা? জি স্যার, দুই পাইছিলাম। 2x 2 ক সেম জিনিস না? তাহলে সেম কোশ্চেন কেন করো বাবা? যেগুলো অলরেডি আমি স্যার আপনি বলছি তো সেগুলো, আমি তো বলছি যে করতে পারবা, আমি যদি বলতাম যে করতে পারবো না, তাহলে তো করাইতামই না। পারবা, সেম প্রশ্ন রিপিট করবা না কাইন্ডলি, ঠিক আছে। যদি মনে হয় যে ওই জায়গাটা আবার একটু দেখা লাগতো, তোমাদেরকে তো রেকর্ডেড ক্লাসও দেওয়া হচ্ছে, রেকর্ডেড ক্লাসগুলো দেখবা, বুঝা গেছে? আচ্ছা,
যেটা বলতেছিল মুতাসিম যে হচ্ছে এইখানে আমার 20 মিটার কাপড়ের 3 ভাই বোন অমিত সুমিত ও চৈতির মধ্যে, এটা আমি যদি 5 ক 3 ক 2 ক ধরে করতাম, করতে পারবো কি পারবো না? হ্যাঁ, এটা আমি করতে পারবো। এই ক্ষেত্রে আমরা বীজগণিতীয় ভাবে 5 ক 3 ক 2 ক ধরে করতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা তার সেমই আছে। উদাহরণ আছেও। উদাহরণ 5, এই যে এটা কথা বলতেছো 5টি খাতার দাম, নাকি হ্যাঁ, এটার এটার কথা বলতেছো? আচ্ছা, এটার কথাই এটা বলতেছিলাম, এটা 5। তো এটা আমি কি করছি দেখো, 60টি খাতার দাম কি ক টাকা ধরে করছি না? ক্লাসের হুম। মধ্যে কি তোমরা দেখতেছো না আমি কি করতেছি? Yes, sir. ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ থাকতে হবে, বুঝতে পারছো? আমি তো অলরেডি ক টাকা ধরে করাইছি, সেম কোশ্চেন কেন করো? আচ্ছা, আসি। স্যার যারা আমি এখন আপাতত কোনো কোশ্চেন স্যার নেবো না, সবার কোশ্চেন আমি শেষে নেবো। আচ্ছা জুলকানান, যেহেতু বলতেছো বলো, তোমার কোশ্চেন লাস্ট কোশ্চেন বলো। স্যার উদাহরণ 7টা স্যার একটু করায় দিলে ভালো হতো। হ্যাঁ, আমি আসতেছি, আমি তো করাচ্ছি। তো আমি আপাতত আর কোনো কোশ্চেন নিচ্ছি না, সবার কোশ্চেন আমি শেষে নেবো। ওকে। আর যাদের মনে হবে যে জিনিসটা আবার রিপিট করতে হবে, কাইন্ডলি তোমরা ভিডিও দেখবা, এরপর যদি ভিডিও দেখে না বুঝো আমাকে পার্সোনালি মেসেজ করবা। ওকে, আমি বুঝিয়ে দিব, প্যারা নেই। আচ্ছা, গেল। 20 মিটার কাপড়কে 3 ভাই বোন অমিত সুমিত ও চৈতির মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? এটা তোমাদের কোশ্চেন। আচ্ছা, এখন মনে করো আমি আগেরটার সাথে একটু তোমাদের তুলনা করে বুঝাচ্ছি। প্রথমটা যখন ছিল, দেখো যে 500 টাকা দুইজন শ্রমিকের মাঝে 203 অনুপাতে ভাগ করে দিতে হবে। অথবা আরেকটা অঙ্ক দেখো, যে দুটি সংখ্যার যোগফল 360, সংখ্যা দুটির অনুপাত যদি এটা হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। অথবা দেখো 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত 4:1, মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। তো ওই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে হয় মোট দেওয়া থাকবে, আর হলো অনুপাত দেওয়া থাকবে, অথবা তোমার একটা রাশির মান দেওয়া থাকবে এবং অনুপাত দেওয়া থাকবে। এই ক্লাস 7 এর বইয়ের ম্যাথও সেম, কিন্তু তখন দেখা যাচ্ছে রাশিগুলো 3টা রাশির ক্ষেত্রে। তো যখন মোট দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে, ওই ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, যে পূর্ব এবং উত্তর রাশির যোগফল করতেছিলাম। তো একটু খেয়াল করে দেখো, এইখানে আসছি, এখানে তার পূর্ব আর উত্তর রাশি না, এখানে তো 3টা রাশি আছে। তো কাপড়ের পরিমাণ 20 মিটার, যেটা আসলে আমাদের কিন্তু এটা মোট কাপড়ের পরিমাণ আমি বলতে পারি। অনুপাত দেওয়া আছে 5:3:2, তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল দেখো আবার করছে। যে আমার এখানে অনুপাতে 5 আছে, 3 আছে, 2 আছে, মানে রাশিগুলো 5 আছে, 3 আছে, 2 আছে, সেগুলো যোগ করতেছি। এখানে আমরা যোগ করতেছিলাম, এখানেও কিন্তু আমরা যোগই করতেছি, করলাম। এখানে আমরা কি করছিলাম, যে বালির পরিমাণ করছিলাম যে 40 কেজি, মোট যে বালির পরিমাণটা ছিল সেটাই আমরা 40 লিখছিলাম। গুণন করছিলাম হলো প্রথম প্রথমটা আছে বালি, তো প্রথমে আছে 4। তো যারটা বের করবো তারটা থাকবে উপরে। বারবার বলি আমি এক কথা, যে যারটা বের করবো তারটা থাকবে উপরে। তো যারটা বের করছি 4, 4 আছে উপরে। একটু আসে এইখানে আমরা অমিতের অংশ বের করতে যাচ্ছি, মোটটা আমরা লিখতেছি 20 মিটার সামনে, গুণন করতেছি, যারটা বের করবো আমরা বের করবো অমিত একটা, অমিতের সাথে যাচ্ছে আমার কি 5। তো অমিত এটা বের করতেছি 5, 5 উপরে। এবং সবগুলো রাশির যোগফল হলো 10, নিচে রাখতেছি 10। এখানে দেখো সবগুলো, মানে দুটা রাশির যোগফল আমার 5 ছিল, সেই নিচে রাখতে 5। তো মোটামুটি আমরা দুই রাশির ক্ষেত্রে যেভাবে শিখছিলাম ওভাবেই করতে হবে, খালি এখানে 3টা করা লাগবে, ওখানে 2টা ছিল। তো 10 মিটার পাচ্ছি। সেম সুমিতের অংশের ক্ষেত্রে, সুমিতের আছে 2 নম্বরের নাম আছে সুমিত, এবং সুমিতের আছে 3 এইখানে। তো 3 নাম্বার থাকবে উপরে, চারটা বের করবো তারটা উপরে, তো 3। আর নিচে থাকবে তাদের যোগফল 10। এভাবে আমি পাচ্ছি 6 মিটার। সেম চৈতির ক্ষেত্রে আমরা পাচ্ছি চৈতি শেষে এবং আছে 2 শেষে, তো 2 রাখতেছি উপরে, 2 ভাগ 10 দিয়ে 4 মিটার পাচ্ছি। এখন এই ম্যাথটা ভালোভাবে তো আমরা বুঝলাম পাটিগণিতের মাধ্যমে। এখন যারা যারা বীজগণিতের মাধ্যমে বুঝতে চাও তাদের উদ্দেশ্যে আমি বুঝাই দিচ্ছি। দেখো, এটাকে যদি আমি লিখি, যে উদাহরণ 7, এটাকে যদি আমি লিখি, ধরি অমিত পায় পায় হচ্ছে 5 ক। কি লিখবো এখানে, অংশ লিখবো না মিটার লিখবো বলো তো দেখি? এটা কিন্তু আমরা মিটার লিখবো, অংশ। এখানে না, এখানে অংশ আমরা লিখবো না, আমরা এখানে অংশ লিখবো না। আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 5 অংশ। যখনই আমরা ক দিয়ে গুণ করে ফেলছি অংশটাকে, তখনই কিন্তু সেটা মিটারে হয়ে গেছে। বুঝতে পারছো? আমরা যে কয়ের মান নির্ণয় করব, সেই কয়ের মানটা কিন্তু আমরা মিটারেই নির্ণয় করব। বুঝা গেছে? তো আমাদেরকে অবশ্যই কেন মিটার, কেন অংশ, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি ধরো এখানে 5 ক অংশ লিখে ফেললাম, ক এর মান যেটা বের হবে সেটা তো আসলে অংশে বের হবে। ঠিক আছে, অংশে বের হলে কিন্তু ম্যাথটা হবে না, আমাদেরকে মিটারে বের করতে হবে ম্যাথটা। বুঝা গেছে? তো অমিত পায় 5 ক মিটার। এখন যদি আমি বলি সুমিত কত পায়, সুমিত পায় হলো 3, এখানে 3 আছে, তাহলে 3 ক মিটার। আবার হচ্ছে এখানে চৈতি,
চৈতি পায় হচ্ছে 2 ক মিটার। আচ্ছা, যাদের কোশ্চেন থাকবে আমি বলছি হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? ক্লাস মানে আমার কথা বলার মাঝখানে যদি কেউ স্যার বলে থাকো, হয়তো বা শুনতেও পারি নাও শুনতে পারি, হ্যান্ড রেজ করবা। আর আপাতত তুমি একটা দেখো, সবার কোশ্চেন আমি শিখে নিবো বলছি, ঠিক আছে? যার যার যে কোশ্চেন আছে দেখো, 5 ক মিটার, 3 ক মিটার এবং 2 ক মিটার আছে। আচ্ছা, এখন বলে দেওয়া আছে কাপড়ের পরিমাণ যেটা হলো 20 মিটার, তার মানে কি মোট পরিমাণ। তো এখন দেখো 5 ক মিটার, 3 ক মিটার, 2 ক মিটার, এটা তো ভাগ করে দেওয়া আছে, তাহলে ভাগ করার আগে জিনিসটা তো আগে যোগ অবস্থায় ছিল। তাহলে কি আমি বলতে পারি না যে প্রশ্ন মতে যে 5 ক যোগ 3 ক যোগ 2 ক সমান সমান 20? এখানে কিন্তু মিটার আসবে না, আমাদের কখনো সমীকরণে কোনো অনুপাত থাকে না, আমাদের কিন্তু সমীকরণে অনুপাত দিব না, আমরা মাথায় রাখবো কিন্তু। ঠিক আছে, যখন আমরা সমীকরণের ম্যাথ করবো তখন আরো ভালোভাবে বলবো। সমীকরণের মধ্যে কিন্তু কোনো ইয়ে থাকে না আমাদের, একক থাকবে না, ঠিক আছে? তো 5 ক যোগ 3 ক যোগ 2 ক লিখলাম। স্যার তো যোগ করলে 10 হয়। হ্যাঁ, যোগ করলে 10 হয়, সেই 10টা করতেছি, 5 আর 3 8, 8 আর 2 10। তো 10 ক সমান সমান হয় হচ্ছে আমার 20। তাহলে এখন ক এর মান যদি আমরা নির্ণয় করি, ক এর মান হলো 20/10, যেটা আসলে 2। তো এই যে ক আসলো, সেই ক হচ্ছে 2, কিন্তু 2 মিটারে আসছে, তাহলে আমি এখন লিখবো কি? সিম্পলি লিখবো অমিত পায়। অমিত পায় হচ্ছে 5 ক মিটার, যেটা আসলে আমি লিখতে পারি 5 × 2 মিটার, আসলে হলো আমার 10 মিটার। এখন আমি দেখি যে আমাদের এখানের সাথে মিলছে কিনা। দেখো যে অমিতের অংশ 10 মিটার, তো দেখো বীজগণিতের সাহায্য কিন্তু আমরা করতে পারতেছি। 10 মিটার সেম সুমিতের অংশ যখন আমি চিন্তা করব, সুমিত পাচ্ছিল হলো 3 ক, তো 3 দিয়ে তখন আমি 2 গুণ করতাম, তাহলে 6 মিটার। দেখো এখানে 6 মিটার আছে। আবার আমার চৈতি পাচ্ছে হচ্ছে 2 ক, তাহলে ক এর মান হচ্ছে 2, তাহলে 2 এর সাথে ক যখন গুণ করবো তাহলে 2 × 2 হলো 4 মিটার। তো 10 মিটার, 6 মিটার, 4 মিটার, এভাবে আমরা কিন্তু ম্যাথ গুলো পেয়ে যাই, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমরা এটা করতে পারবো, আমি আর এটাকে বর্ধিত করলাম না। আচ্ছা, এখন দেখো যে পনির ও তপনের আয়ের অনুপাত হলো 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত হলো 5:4। পনিরের আয় হলো 120 টাকা হলে রবিনের আয় কত? তো এখন আমি তোমাদের একটু জিনিস বলি, খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমাদের অনুপাত দেয়া আছে, অনুপাত দেয়া আছে, ঠিক আছে? আমি তোমাদের এটা ক্লাস 6 এর সাথে মিলাবো, বাট তার আগে আমার একটা কাজ আছে। খেয়াল করে দেখো যে পনির, তপন, তপন, রবিন। তো আমাদের ব্যাপারটা চলে যাচ্ছিল হলো, আমরা যখন পিতা পুত্র, পুত্র সরি পুত্র পিতা, পিতা দাদা, এই ম্যাথটার মতনই কিন্তু যাচ্ছিল। তো আমাদের যখন নাম দিয়ে আলাদা আলাদা অনুপাত দেওয়া থাকে তখন আমরা ধারাবাহিক অনুপাতে যেতে পারি। তো ধারাবাহিক অনুপাত যখন আমি করতেছিলাম তখন যেটা কমন ছিল, এখানে তপন আছে, এখানে সরি এখানে তপন আছে। তো এই তপন আর এই তপন, যেই যার সাথে যে রাশিগুলো আছে সেই রাশিগুলো দিয়ে আমি জাস্ট গুণ করবো। তো খেয়াল করে দেখো যে পনির ও তপনের আয়ের অনুপাত হলো 4:3, যেটাকে আমি 4/3 লিখতে পারি। তো এই ক্ষেত্রে 4/3 আছে আমার প্রথম অনুপাত, এখানে আছে 5:4, 5:4 বা 5/4, যেটাই বলি। এখানে 5 হচ্ছে আমার তপনের, তাহলে তপন যেহেতু দুই জায়গায় কমন আছে, তাহলে তপনের রাশিটা দিয়ে আমি গুণ করব। তাহলে তপনের এখানে রাশি হলো 5, এই 5 দিয়ে আমি 4 এবং 3কে গুণ করে 4 × 5, 3 × 5 পাচ্ছি, যেটা আসলে 20/15, সেটাকে আমি লিখতে পারি 20:15। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, নো স্যার। সেম সেম আসি এখন তপন ও রবিনের আয়ের অনুপাত, সেটা হলো 5:4, যেটাকে আমি 5/4 লিখতে পারি। তো তপনেরটার সাথে আমার তপন হচ্ছে আমার 3, তো এই 3 দিয়ে এখন আমি 5 গুণ করবো, 4 গুণ করবো, যেটা আসলে 15:12 আছে। তাহলে 15:12 আসলো আর 20:15 আসলো। তো পনিরের আয়, তপনের আয় এবং রবিনের আয়ের অনুপাত পাচ্ছি আমি 20, 15 আর হলো 12। তো খেয়াল করে দেখো আমি একটা কি পাইছি, অনুপাত পাইছি, পাইছি না? আমি কিন্তু একটা অনুপাত পাইছি। তো আগের অনুপাতটার কথা আমরা ভুলে যাই, আমি একটু এটাকে রাফ করে আবার একটু আসি। তো বলতে পারো যে এই পর্যন্ত প্রশ্নটা আমি আপাতত কাট করতেছি। প্রশ্ন মনে করে এখান থেকে শুরু হয়েছে যে পনির, তপন ও রবিনের আয়ের অনুপাত হচ্ছে এটা। ধরো যে আপাতত এটা নেই, তাহলে পনিরের আয় হলো 120 টাকা, রবিনের আয় কত? তো আমরা একটু ক্লাস 6 এর বইয়ের সাথে একটু মিলাই। ক্লাস 6 এর বইয়ে ধরো যে এই যে উদাহরণ 6 আসো, যে একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 5:7। তো আমাদের একটা অনুপাত দেয়া আছে, ছাত্রীর সংখ্যা হলো 350 জন, মানে আমাদের একটা রাশির মান দেয়া আছে। তো একটা অনুপাত দেয়া আছে, একটা অনুপাত দেয়া আছে, আমাদের একটা রাশির মান দেয়া আছে, আমরা একটা রাশির মান জানি 120 টাকা। তো প্রশ্নটা দেখো মোটামুটি সেমই আসছে, আসছে না? প্রশ্নটা কিন্তু সেম আসছে। তো এখন আমাকে বলছে রবিনের আয় কত। তো রবিনের আয় নির্ণয় করতে গেলে এখন আমরা যদি চিন্তা করি যে রবিনের আয়,
আমি আর বইয়েরটা করতেছি না, আমি তোমাদেরকে একবারই করাচ্ছি যে রবিনের আয় সমান সমান আমি লিখতে পারি কি, যে আমরা জানি যখন আমরা এখানে করতেছিলাম তখন কি করতেছিলাম, যে আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা 350, মানে যেটা দেওয়া আছে সেটা লিখবো। তো এখানে আমার পনিরের মান যেটা দেওয়া আছে 120 গুণন করবো। এখন আমরা কারটা বের করবো, রবিনেরটা বের করবো। তাহলে রবিনের আয় হচ্ছে আমার এখানে কত, 12। তাহলে এখানে আমার কত আসবে, 12। এই যে রবিন এখানে 3 নম্বরে আছে, 12 এখানে 3 নম্বর আছে, আমি এখানে লিখবো 12। 12 লিখলাম। এখন 120টা কার ছিল, 120 ছিল পনিরের। তাহলে পনিরের কত এখানে 20, তো আমি নিচে দেবো 20। ঠিক আছে। তো দেখো মোটামুটি বইয়ের সাথে মিলে যাবে যে 120 গুণন 12 ভাগ 20। তো 20 দিয়ে যদি 120 কাটো কত হয়, 6। 6 গুণ 12 কত হয়, 72। তো টাকা হবে অ্যাকচুয়ালি, আয় আমি এখানে টাকা লিখলাম না, ধরো যে টাকা লিখছি। তো 72 টাকা। সো তুমি বলো যে আমাদের ক্লাস 6 যেটা পড়ছি, ক্লাস 7 কি আমরা ভিন্ন কিছু পড়লাম? না, আমরা ভিন্ন কিছু পড়ি নাই, আমরা সেম জিনিসই পড়ছি। খালি একটা জায়গায় চেঞ্জ আসছে, সেটা হলো যে অনুপাত যেটা দেয়া আছে, এই অনুপাতটা দুইটা অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতটাকে আমরা টোটালি একটা বহুরাশি, মানে দুইটা রাশির অনুপাত দুইটা দেওয়া আছে, সেটাকে আমরা বহুরাশিক অনুপাত করতেছি। আগের বার আমরা দুইটা রাশির অনুপাত থেকে আমরা কিভাবে অঙ্ক করতে বের করছি, এই ক্ষেত্রে আমরা বহুরাশি থেকে অনুপাতের অঙ্কটা করতেছি। বুঝতে পারছো সবাই? আমার মনে হয় সবাই ভালোভাবে বুঝতে পারছি। সাইফা জাহান। স্যার, উদাহরণ 8 নাম্বারটা আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, উদাহরণ 8 নম্বরে এখানে বলে দেওয়া আছে যে পনির ও তপনের আয়ের অনুপাত হলো 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত হলো 5:4। এখানে 4:3 আছে, 5:4 আছে। তপন এখানেও আছে, যার রাশি হলো 3। তপন এখানেও আছে, যার রাশি হলো 5। আমরা জানি যে সেম নাম বা সেম কোনো কিছু বলে দেওয়া থাকলে সেই অনুপাতটাকে অন্য অনুপাতের সেম নামের রাশি দিয়ে গুণ করতে হয়। তো 4:3 কে, সেম নাম আমার তপন আছে তো তপনের রাশি হলো 5। সেই 5 দিয়ে আমি 4:3 কে গুণ করতেছি, 4 গুণন 5, 3 গুণন 5 করার পরে পাচ্ছি 20/15, যেটা 20:15 আমি লিখতে পারি। সেম 5/4 বা 5:4, যে দ্বিতীয় অনুপাতটা আছে, প্রথম অনুপাতে তপনের রাশি হলো 3। সে 5 গুণ 3, 4 গুণন 3 করার পরে 15:12 পেলাম, যে মানে 15/12, যেটাকে 15:12 লিখতে পারি। তো সবগুলো মিলাই যদি আমি এটা অনুপাত তৈরি করতে চাই, সেটা পাচ্ছি হচ্ছে 20:20:15:12। তো যখন আমরা একটা অনুপাত পাই আর একটা রাশির মান পাই, তখন আমরা ক্লাস 6 যেভাবে করছি ক্লাস 7ও সেম ভাবে করবো। যে রবিনের আয় বের করতে বলা হচ্ছে, তো রবিনের আয় সমান সমান আমি লিখতে পারি যে যে মানটা দেওয়া আছে পনিরের, সেই 120 গুণন রবিনেরটা বের করবো। তো রবিনেরটা হচ্ছে 3 নম্বরে আছে, তাহলে রবিনের সাথে যাবে 12। তো আমি উপরে লিখবো, যারটা বের করবো তারটা আমি লিখবো উপরে। আমি আগে বারবার বলি যে যারটা বের করবো তারটা থাকবে উপরে। তো 12, রবিনেরটা হচ্ছে 12, তো আমি লিখবো উপরে 12। নিচে হচ্ছে আমরা লিখবো যারটা আছে সেটা, যে পনিরেরটা আছে, তো পনিরেরটা হলো 20। এখানে খেয়াল করে দেখো, পনিরের আয় 20, তো 20 লিখতেছি। 12/20, 20 দিয়ে 120 কাটা 6, 6 দিয়ে 12 গুণ করলে 72 টাকা। আচ্ছা, তো মোটামুটি এইরকমই হচ্ছে আমাদের উদাহরণগুলোতে আছে। অনুশীলনীতে গেলে তোমরা খেয়াল করে দেখবা যে দেখো যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4,200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাত লিখছে, একই জিনিস, বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তো বয়স হচ্ছে তোমার 5 বছর, 7 বছর, 9 বছর। তাহলে এদের যদি অনুপাত করতে যায় তাহলে কি হবে, 5:7:9 হচ্ছে না? তাহলে কি আমার একটা অনুপাত দেয়া আছে, মোট টাকা দেয়া আছে, তো কে কত টাকা পাবে। এটা হচ্ছে আমরা প্রথমে যে একটা উদাহরণ শিখলাম, প্রথম উদাহরণটার মতো, যে 20 মিটার কাপড়কে কিভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তো অনেকটা সেম। এইখানে দেখো যে 2160 বা 2160 টাকা, এই যে এদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে এত অনুপাতে, তাহলে কে কত টাকা পাবে। তো সবগুলো দেখো একই রকম ভাবে দেওয়া আছে। তারপর এখানে খেয়াল করে দেখো যে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে সিয়াম যদি এত টাকা পায়, লাবিব ও সামি কত টাকা পাবে। তো খেয়াল করে দেখো যে অনুপাত দেওয়া আছে, একটা রাশির মান দেওয়া আছে। তাহলে আমি আবার কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমি এই যে উদাহরণ 8-এ শিখলাম। তো উদাহরণ 7 এবং উদাহরণ 8 মিলাই মোটামুটি সবগুলো প্রশ্ন থাকে। খালি এখানে যেটা শিখতে হবে সেটা হলো তোমাদের তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তো খেয়াল করে দেখো যে 1:2 আর 3:5, এই পুরোটাকে আমি আবার একটা রাশি, মানে একটা অনুপাতে তৈরি করতে পারি। এবং আমাকে মোট যেটা ওজন দেওয়া আছে সেটা হচ্ছে 19 গ্রাম। মোটামুটি সেম, বুঝা গেছে? এটা হচ্ছে আমরা করছি কোনটা, এটা করলাম হলো আমরা
মনে করো যে উদাহরণ 8-এ হচ্ছে আমাদের এই যে 4:3 থেকে 5:4 এই দুটো মিলাই যে আমরা একটা অনুপাত পেতাম সেই অনুপাত, এবং মোট অনুপাতটা থেকে মোট যে আমার ছিল সেখান থেকে অনুপাতের রাশি ওয়াইজ আমরা যে বের করতেছিলাম সেটা, তো এটা মিশ্রণ, এক কথায় দুইটা মিলাই করতেছি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো এই যে 10 নাম্বার যেটা আমি গোল করতেছি, এইটা হচ্ছে আমরা শিখবো, যে আমি নেক্সট ক্লাসে শিখাই দেবো, কোনো সমস্যা নাই। এইটা আর 12 নাম্বারটা। এখন একটা জিনিস আমি বলি, 12 নাম্বার কোশ্চেন যেটা আছে এই কোশ্চেনটা হুবহু হুবহু তোমাদের ক্যাডেট কলেজ পরীক্ষা আসছে। খালি ওই জায়গায় তোমার এখানে হয়তো বা সিরাপ দেওয়া আছে, ওখানে চিনি দেওয়া ছিল, বুঝতে পারছো? হুবহু এই প্রশ্নটাই দেওয়া ছিল। তো 10 এবং 12 এই জিনিসটা হচ্ছে আমরা নেক্সট দিন আলোচনা করব। কেন নেক্সট দিন আলোচনা করব? কারণ এই দুটা করতে গেলে আমার যে সময়টা লাগবে আজকে সেই সময়টা নাই। বাট এর বাদে এই 10 এবং 12 এইগুলা বাদে 5 থেকে শুরু করে তুমি 16 নাম্বার পর্যন্ত একই নিয়মে সবগুলো ম্যাথ। ঠিক আছে। এই উদাহরণ 7 এবং 8টা এবং আমার যে আমি যাতে ক্লাসে নিলাম এই ক্লাসের ভিডিওটা তোমরা আরেকবার দেখবা, যদি মনে হয় যে বুঝো নাই ভিডিওটা আবার দেখবা, দেখলেই বুঝতে পারবা যে এগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে। তো তো তোমাদের সবার জন্য আজকে হোমওয়ার্ক হলো, ইভেন তোমাদের পরীক্ষাও থাকবে এখান থেকেই, 10 এবং 12টা বাদেই আমি দিব, সমস্যা নাই। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই পুরোটা করবা। ঠিক আছে। সবগুলো বাসায় করবা, দেখতে পারো সবগুলো একই রকম ভাবেই। ঠিক আছে। তাহলে একটা জায়গায় দেখবা যেখানে বলে দেওয়া আছে যে খেয়াল করে দেখো, 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের হ্যাঁ শ্রেণী অনুপাত বলছে। শ্রেণী অনুপাত মানে কি? হ্যাঁ শ্রেণী অনুপাত, আসতেছি, সামিউল বাসির হ্যান্ড রেজ করে রাখতে বলছে, আমি সবার প্রশ্ন নেবো, দাঁড়াও। শ্রেণী অনুপাতের কথা বলে দেওয়া হচ্ছে। শ্রেণী অনুপাত মানে কি? তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়, তো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর কথা বলা হচ্ছে, তার মানে এদের শ্রেণী অনুপাত মানে হলো 6:7:8, এটাই বুঝাইছে। তো এগুলো একটু বুঝতে হবে। এগুলো যদি বুঝতে পারো ইনশাআল্লাহ সবাই এগুলো ম্যাথ গুলো করতে পারবো। তো 10 এবং 12টা আমি আপাতত অফ রাখতেছি, নেক্সট দিন করাবো। বাকিগুলো তোমরা একই নিয়মে করবা। তো তোমাদের জন্য হোম টাস্ক এটা থাকবে, সবাই প্র্যাকটিস করবা, ওকে? আচ্ছা, এখন আমি সবার কোশ্চেন নিবো। সামিউল বাসি, তুমি অনেকক্ষণ ধরে ডাকতেছো, ভাইয়া বলো, তাড়াতাড়ি করি স্যার। আমরা। হ্যাঁ বলো। যেগুলা দিয়েছেন সেগুলা কি সব করতে হবে? মানে হ্যাঁ এগুলো 10, সব, 11, 12 হ্যাঁ, 10 আর 10 এবং 15 10 নম্বর। এবং 12, না না না, আমি বলি 10 এবং 12টা আমি নেক্সট দিন করাবো, গোল করে দিছি এই জন্য। এই দুটো বাদে বাকিগুলো সবগুলো করবা, দেখতে পারবা সবগুলো একই নিয়মে। ঠিক আছে। তুমি এই যে প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে, খেয়াল করে দেখো যে এখানে তোমার অনুপাত দেওয়া আছে, মোট টাকাটা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, মোট টাকা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, যে কোনো একটা রাশির মান দেওয়া আছে। এখানে অনুপাত এটা পরে করাবো, এটাও করতে পারো তোমরাই, বাট আমি পরে করে দেবো, সমস্যা নাই। দেখো এটা দুটো অনুপাত দেওয়া আছে, বেসিক্যালি আমি দুটো অনুপাত থেকে একটা অনুপাত পাই, তো বলতে পারো যে আমি অনুপাত দেওয়া আছে, মোট দেওয়া আছে। এই ক্ষেত্রে দেখো যে অনুপাত দেওয়া আছে, এটা আমাকে অনুপাতেই তৈরি করতে হবে। এইখানে দেখো মোট দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, মোট দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, একটা রাশির মান দেওয়া আছে। তো বেসিক্যালি দুইটা নিয়ম আমি তোমাদেরকে ডেমো ক্লাসে বলছিলাম, তোমাদের কাছে শিখতে হবে, দুটা নিয়মেই ম্যাথ দেওয়া আছে। তো ওই দুটা নিয়মের অনুযায়ী, বাট দুই রাশির জায়গায় বহু রাশি আসছে, 3 রাশি, এটাই জাস্ট সিম্পল। ঠিক আছে। তো নেক্সট দিন হচ্ছে আমি 10 এবং 12 নিয়ে আলোচনা করব। তানজিলা সুলতানা, কথা তোমার বোঝা যাচ্ছে না আপু, আরেকবার বলো। কোন কোন চ্যাপ্টার থাকবে পরীক্ষায় এটা বলতেছো? আচ্ছা হ্যাঁ, পরীক্ষায় তোমাদের জন্য সিলেবাস থাকবে হচ্ছে 1.6 পড়াইছি, 2.1 পড়াইছি, এবং 2.2, ঠিক আছে, শতকরা। ওকে। আর তোমাদের এই যে ক্লাস 7-এর বইয়ে 2.1, 10 এবং 12 ব্যতীত আর কি, বুঝা গেছে? 10 এবং 12টা থাকবে না, এর বাদে বাদে আর কি। তো অনুপাত রিলেটেড আর কি, এক কথা অনুপাত স্যার এবং বোঝা যাচ্ছে না। বাকিটা বুঝতে পারতো তো? আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ইয়েস আচ্ছা, স্যার। আমি বলতেছি, দেখো খেয়াল করে দেখো যে তোমার যদি আমি বলি ক্লাস সিক্স এর থাকবে হচ্ছে 1.6, আচ্ছা বাংলায় লিখে দিই, 1.6, 1.6, 2.1, 2.2, আর 7-এর থাকবে হচ্ছে 2.1। একের ওই 10 এবং 12 ব্যতীত, সমস্যা নেই, ওকে? আচ্ছা, তো এইটাই। আর কারো কোনো কোশ্চেন আছে সিলেবাস ব্যতীত? যদি মনে হয় যে স্যার একটু রিপিট করে দেওয়া দরকার, তুমি আমার ক্লাসটা আবার দেখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্লাস 6-এর বইয়ে আমি তো তোমাদের 2.1টা পড়াইছি, 2.2-এ
দেখো খুব বেশি কিছু নাই, যেটা আমাদের পার্সেন্টেজের অলরেডি আমি তোমাদেরকে বুঝাইছি পার্সেন্টেজ করা লাগে কিভাবে। তো আই হোপ তোমাদের 2.2 নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো 2.2টা আমি রাখছি এই কারণে। তো 1.6, 2.1, 2.2 আর ক্লাস 7-এর 2.1 এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস। ইনশাল্লাহ আমি মনে করি তোমরা এখান থেকেই পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকি। আল্লাহ হাফিজ, স্যার একটা আসসালামু আলাইকুম। প্রশ্ন আছে। হ্যাঁ মুনিফ, আমারও একটা প্রশ্ন আছে। আচ্ছা এই জন্যই বললাম যে যা যা কোশ্চেন আছে মুনিফ বলো। স্যার এই যে আপনি যে এগুলো দিলেন, এই যে 2.1 এখানে কি উদাহরণ প্র্যাকটিস করতে হবে না কিছু অনুশীলনী? 2.1 বলতে ক্লাস 6 না 7? আচ্ছা যাই হোক যেটাই হোক, ক্লাস 6 হোক 7 হোক, কথা হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন তোমাদের পরীক্ষা যে আর কি আসবে, কিন্তু তোমাদের উদাহরণ আলাদা করে বলে দেওয়া থাকবে না, তোমাদের বলে দেওয়া থাকবে না যে অনুশীলনী। তোমাদের পরীক্ষার প্রশ্ন উদাহরণ থেকে আসতে পারে, অনুশীলনী থেকে আসতে পারে, তো সবগুলোই করবা, বুঝা গেছে? আচ্ছা রাইডা, তুমি বলতে তোমার একটা কোশ্চেন আছে, বলো। জি স্যার। স্যার হ্যাঁ বলো। কত মার্কের পরীক্ষা হবে এবং টাইম কখন এটা বলা আচ্ছা যাচ্ছে? এটা বলে দেওয়া দিবে আর কি, ঠিক আছে, তোমাদেরকে বলে দেওয়া হবে আপাতত, এটা তোমাদের স্যার জানানো হবে না, বলে দেওয়া হবে। হ্যাঁ স্মার্ট, জি স্যার, সার্কুলার কবে দিতে পারে? সরি আরেকবার বলো। স্যার এই অ্যাডমিশনের সার্কুলার কবে দিতে পারে? আচ্ছা এটা এক্স্যাক্টলি তো আমরা তো বলতে পারতেছি না, মোটামুটি ধরো যে এক্সামের আমি মনে করি যে আমার মনে হয় নভেম্বর মাসে দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। ঠিক আছে, এটা ডিসিশন আসলে হেডকোয়ার্টার থেকে আসে। হ্যাঁ, আর্মি হেডকোয়ার্টার যেহেতু কন্ট্রোল করে, ভিতরের খবর আসলে ওভাবে জানা যায় না, ইভেন স্যাররাও জানে না, স্যারদের কাছে যে শুনে বলবো সেটাও আমি বলতে পারছি না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? না থাকলে শেষ করি, তোমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। ওকে ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।